আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এর অষ্টম অধ্যায়ের হিসাব, এই যে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত অর্থাৎ লিফো ফিফো সংক্রান্ত যশোর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম। এই প্রশ্নের ক নম্বরে বলেছে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাই না? তো এই তথ্যের আলোকে ক্রয় কিভাবে নির্ণয় করব ভালো করে লক্ষ্য করি। এই যে ক্রয় করেছে না 600 একক, এই 600কে 70 দিয়ে গুণ হবে, টাকার পরিমাণ হবে। আবার এই 400 একককে 75 দিয়ে গুণ হবে। এই দুইটা মিলে উত্তর হবে। যাই সমাধানের চেষ্টা করি, অনেক সহজ কিন্তু ক নাম্বারটি। এই যে আমিও প্রশ্নটা উপরে লিখে রাখলাম, নিচে এইটুকু কিন্তু সমাধান, এইটুকু প্রশ্ন নিচে সমাধান করব। মোট ক্রয় যেহেতু বলেছে দুইটা ক্রয় আছে। প্রথমে 2016 সালের 6 তারিখে ক্রয় কত? 600 একক। এখানে লিখলাম 600 একককে 70 দিয়ে গুণ করে 70 লিখব রেটের ঘরে, অর্থাৎ একক লিখব এককের ঘরে আর 70 লিখব 70 দরের ঘরে। এক এককের দাম যদি 70 টাকা হয় 600 এককের দাম কত? তাহলে এটা গুণ হবে, তাই না? গুণ করে 42,000 হবে। আবার 16 তারিখে ক্রয় করেছে, 16 তারিখে 400 একক। ক্রয় লিখব 400 একক, দরের ঘরে এককের ঘরে 400 একক আর দরের ঘরে 75। এই 400কে 75 দিয়ে গুণ করে কত হবে? এই সম্ভবত 30,000 টাকা হবে। এই অঙ্কে আর নাই, মোট ক্রয়ের পরিমাণ বলেছে। এখন ক্রয়ের পরিমাণ এই টাকা বলেছে। ক্রয়ের পরিমাণ এটা হচ্ছে একক, এই দুটো গুণ করে একক আর এই দুটো গুণ করে টাকা, ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ মোট 1000 একক উৎপাদন করেছে, দাম হচ্ছে 72,000 টাকা। এই দুটো যোগ করলাম আর এই দুটো যোগ করলাম। এই দুটো যোগ না করলেও হতো, মূলত এইটা মেনলি যোগ করতে হবে। 72,000 টাকা উত্তর। ক নাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলেছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে কেনা পণ্য আগে বিক্রি করব বা ইস্যু করব। আগে যেগুলি কিনেছিলাম সেগুলো আগে বিক্রি করব। এখানে রেটের একটা ব্যাপার আছে। তো যাই, আমি উপরে এই টোটাল যে উদ্দীপকের অর্ধেক এদিকে রাখলাম, অর্ধেক ওদিকে রাখলাম। উদ্দীপক দেখে দেখে অঙ্ক করব, কারণ অঙ্ক সামনে না রাখলে, আমরা প্রশ্ন না রাখলে কেমনে বুঝবো? সেজন্য উপরে লিখে রাখলাম। আর এইখানে ছক অঙ্কন করব। ছক তো আমরা পারি। ছকের উপরে এই লাইনগুলো নিয়ম রক্ষার্থে লিখতে হয়। মাঝখানে প্রতিষ্ঠানের নাম, মাল খতিয়ান হিসাব, আগে আসে আগে যায় পদ্ধতি, মানে ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। এখন আমরা তো ছক তো পারি, তাই না? এটি আমার 4 না 5 নাম্বার ক্লাস সম্ভবত। ছক তো আমরা সবাই পারি। ক্রয়, ইস্যু আর হচ্ছে উদ্বৃত্ত। ক্রয়ের ঘরে 3টা কলাম হবে, পরিমাণ দর টাকা। ইস্যুর ঘরে 3টা কলাম হবে, পরিমাণ দর টাকা। এবং উদ্বৃত্তর ঘরেও 3টা কলাম হবে, পরিমাণ দর টাকা। এবার লিখব। প্রথমে 1 তারিখে কি বলছে? প্রারম্ভিক 1000 একক, প্রতি একক 80 টাকা দরে। এখন প্রারম্ভিক উদ্বৃত্ত কিন্তু এইটা। তাহলে এই যে 1000 একক 80 টাকা দরে, এটা কি ক্রয়ের ঘরে লিখবো, ইস্যুর ঘরে লিখবো না উদ্বৃত্তের ঘরে লিখবো? কি মনে হচ্ছে তোমাদের? যেহেতু এটি প্রারম্ভিক উদ্বৃত্ত, তাই উদ্বৃত্তের ঘরে লিখতে হবে। কিভাবে লক্ষ্য করি? প্রথমে এই 1000 একক লিখবো এককের ঘরে, পরিমাণের ঘরে। পরিমাণ আর একক এক কথা, এখানে প্রারম্ভিক মজুদ বলে এই 1000 এককের ঘরে লিখব। একক প্রতি 80 টাকা দর, দরের ঘরে লিখব। আর এইটা গুণ করে একটার দাম যদি 80 টাকা হয়, 1000-এর দাম কত? 80,000 টাকা হবে, শেষের ঘরে লিখব। তারপরে এখানে একটা দাগ দিয়ে দিব, লম্বা দাগ দিয়ে দিব, ঝামেলা শেষ। 1 তারিখ হলো। 1 তারিখের পরে 6 তারিখ, তারপরে 10 তারিখ, তারপরে 16, 20, 30, এভাবে ধারাবাহিকতা মেনটেন করব তারিখের ক্ষেত্রে। 6 তারিখে ক্রয় করেছে 600 একক 70 টাকা দরে। 600 একক ক্রয় করেছে, তো ক্রয়ের ঘরে লিখব। তাহলে এইখানে লিখব 6 তারিখ, জানুয়ারি 6। এখানে লিখব ক্রয়, তারপরে 600 একক লিখব এই পরিমাণের ঘরে। আর দর হচ্ছে 70 টাকা, দরের ঘরে লিখব। 600কে 70 দিয়ে গুণ করলে 6 7 42, 42,000 হবে সম্ভবত। এটা গুণ করে টাকার ঘরে লিখব। এখন একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই উদ্বৃত্তর পরিমাণ ক্রয় করলে বাড়বে। আমি যদি খতিয়ান মনে করি, টি-ছক খতিয়ান, তাহলে উদ্বৃত্তের সাথে এই ডেবিটগুলো যোগ করতাম আর ক্রেডিটগুলো বিয়োগ করতাম, এখানে লিখতাম, তাই তো? আচ্ছা, এখন
ওই রকম হুবহু না, কিন্তু ওর কাছাকাছি। যেমন আমরা ক্রয় করলে উদ্বৃত্ত বেড়ে যাবে, তাহলে এইটা আমরা এখানে লিখব। আবার ইস্যু করলেও এটা কমে যাবে, তখন আবার বিয়োগ করে লিখব। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 1000-এর সাথে 600 যোগ করা যাবে না, কারণ দর আলাদা। এটা 80 টাকা, এটা 70 টাকা, দুটো দুই রকম রেট। তাহলে যেহেতু দুটো দুই রকম রেট, আমাদের এইখানে এই লাইন আর এই লাইন দুটো আলাদা আলাদা করে উপস্থাপন করতে হবে। কিভাবে? এখন ক্রয় করলে তো মজুদ পণ্য বাড়ে, তাহলে এটা এখানে লিখব। কিন্তু তার আগে এই লাইনটা তুলে নিব। এই 1080 গুণ করে 80,000, এই লাইনটা তুলে নিলাম, আগেরটা আগে তুলে নিলাম। তারপরে এই লাইনটা এখানে নিচে নামিয়ে দিব, এটা এখানে নামিয়ে দিব। 670 টাকা দর, 42,000। ঘটনাটা হচ্ছে ক্রয় করলে মজুদ পণ্য বাড়ে, তাই উদ্বৃত্তের ঘরে দুই লাইন হলো, আগে একটা ছিল আর একটা নতুন যুক্ত হলো। আচ্ছা, এবার ইস্যু করেছে। এখন ইস্যু করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, সেটি হচ্ছে এই রেট নাও দেয়া থাকতে পারে, ইস্যু রেট নাও দেয়া থাকতে পারে। তাহলে কিভাবে লিখবো? এখন আমরা কোন পদ্ধতি করতেছি? ফিফো পদ্ধতি। তো ফিফো পদ্ধতিতে ইস্যুর ঘরে ইস্যু লিখবো। ফিফো পদ্ধতিতে পণ্য যখন বিক্রয় করবো, ইস্যু করব, তখন প্রথমটা উপরে যেটি আছে সেটি আগে সেল করব। সেজন্য এই 1000 আছে, এখন অনেকের মনে হতে পারে 1000-ই কি সেল করব? না, 1000-এর মধ্যে 800 ইস্যু করতে বলেছে, তাই ইস্যুর ঘরে 800 লিখব। একবারে 800 লিখতে পারবো, কারণ আমার এখানে দুইটা লাইন আছে। প্রথম লাইনে 1000 কেজি আছে বা একক আছে, 1000-এর মধ্যে তো 800 আমি বিক্রি করতে পারবো, বিলি করতে পারবো। সেজন্য 800 বিলি করব এই 80 টাকা দরে। এখানে যেহেতু এর মধ্য থেকে দিয়েছি, তার রেটটা উপরেরটা হবে। 800-কে 80 দিয়ে গুণ করলে 64,000 হবে। তা 800 একক আমি বিক্রি করে দিয়েছি, ইস্যুর ঘরে যেহেতু লিখেছি একবারে। এখন উদ্বৃত্ত লিখব। উদ্বৃত্তর ঘরে কিন্তু কিভাবে লিখব? 1000-এর মধ্যে 800 একক আমি ইস্যু করেছি, তাহলে আছে 200 একক। আবারও বলছি, 1000-এর মধ্যে 800 চলে গেছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, ইস্যুর ঘরে যেগুলি বসবে সেটা এখান থেকে এই লাইন থেকে বিয়োগ করে লিখব। তাই 1000 একক ছিল, তার মধ্যে 800 আমরা দিয়ে দিছি বা চলে গেছে বা ইস্যু করেছি বা বিক্রয় করেছি, যাই বলি না কেন, 1000 থেকে 800 চলে গেলে 200 একক থাকে। 80 টাকা দরে এটা গুণ করে এখানে লিখব। আর নিচের লাইনটা যা আছে রেখে দেব, 670, 42,000 যা আছে রেখে দিব, কারণ নিচের লাইনটা তো আমি বিক্রি করি নাই, টোটালি ইনটেক আছে, তা এটা হুবহু এখানে লিখে দিব। আচ্ছা, এইবার 16 তারিখ। এই 16 তারিখে বলছে 400 একক আবার কিনেছে। তো কিনেছে মানে কি? 6 তারিখের মতো 400 একক এই ক্রয়ের ঘরে, এককের ঘরে 400 লিখব। এখানে ক্রয় হিসাব লিখব, এখানে 400 কয় টাকা দরে? 75 টাকা দরে, 75, 75 টাকা লিখব দরের ঘরে। 400-কে 75 দিয়ে গুণ করলে সম্ভবত 30,000 হয় না, কত হয়? সম্ভবত 30,000 হবে। এটা গুণ করলে 30,000 হবে। এখন এই যে লাইনটা আবার কিন্তু এখানে লিখব। কিভাবে লিখব? লাইন আবার বেড়ে যাবে, কারণ আমার অলরেডি 2 লাইন আছে আমার গোডাউনে। এটা যদি আমি গোডাউন মনে করি, তাহলে গোডাউনে আমার 2 লাইন আছে, 1 লাইন 2 লাইন। আবার আসলো আর এক লাইন, ক্রয় করলে আর একটা শাড়ি বাড়বে। সেজন্য আমরা এই শাড়িটা এইখানে লিখব, কিন্তু লেখার আগে এই 2 লাইন তুলে নিব। প্রথমটা 280, এই প্রথমটা প্রথমে লিখলাম, আবার নিচেরটা নিচে লিখলাম, এর নিচে আবার এইটা তৃতীয় লাইন হবে 400। এই যে আবার বলছি, লক্ষ্য করি, এই 2 লাইন তুলে নিলাম। তারপরে যেহেতু পরে যেটা কিনছি সেটা পরে লাইন হবে, 3 লাইন হয়ে গেছে। তাই এখন আমার গোডাউনে 3 লাইন পণ্য আছে। আচ্ছা, এবার আবার ইস্যু করেছে 20 তারিখে 900 একক। তো 900 একক এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করি। এই ইস্যুটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করি। 20 তারিখের ইস্যু বলতে বিলি বোঝায়, নির্গমন বোঝায়, চলে যাওয়া বোঝায়, বিক্রয় বোঝায় ইত্যাদি। এক কথায় আমার গুদাম থেকে পণ্য চলে গেছে, দ্যাট ইজ ইস্যু হয়েছে। এই ইস্যুকে বিভিন্ন নামে অভিহিত করা যায়। ইস্যু হচ্ছে ইংরেজি কথা, বাংলা নির্গমন বা চলে যাওয়া বা বিলি, বন্টন ইত্যাদি। যাই হোক, সমস্যা নেই, লিখি।
কীভাবে করব? প্রথমে এই 900 একক ইস্যু করব মানে কি, মনে হচ্ছে এখানে যেমন 800 একক ইস্যু করেছিলাম একবারে, কিন্তু এখানে একবারে ইস্যু করা যাবে না। কারণটা কি? কারণ এই যে আমাদের পণ্য আছে এখানে কোনোটাই 800 নাই, 900 নাই। এই প্রথমে আমরা যেহেতু ফিফো পদ্ধতি ব্যবহার করব, তো প্রথমে এই লাইন বিক্রি করব, তারপরে এই লাইন বিক্রি করব, সবার শেষে এখান থেকে বাকিটা বিক্রি করব। লক্ষ্য করি, প্রথমে এই 200 বিক্রি করব, যেহেতু আমাকে 900 বিক্রি করতে হবে, তা আমি প্রথম লাইন বিক্রি করে দেবো। 200 যেহেতু 200 ছিল, 280 টাকা দর, এটা গুণ করে এখানে, তো প্রথম লাইন শেষ, ওই লাইনটা আমার আর নাই। এখন আমাকে বিক্রি করতে হবে 900, তাহলে 200 হলো, এখনও বাকি থাকে 700। তো 700 বিক্রি করতে হলে এই 600 কিন্তু বিক্রি করতে পারবো টোটালি, তাহলে ওই 600 বিক্রি করে দিব 70 টাকা দরে, 42,000। ভালো করে লক্ষ্য করি, এই লাইনটা এখানে লিখেছি মানে কি, ওই লাইনটা আমার নাই, সেল হয়ে গেছে। এই লাইনটা এখানে লিখলাম মানে কি, ওই লাইনটাও নাই, আমার সেল হয়ে গেছে, বিক্রয় হয়ে গেছে। এখন দুইটা মিলে হয় 800, 600 আর 200 800। এখন আমাকে তো বিক্রি করতে হবে 900, এখনও 100 বাকি আছে, সেই 100 এই লাইন থেকে টানবো, এই 400-র মধ্যে থেকে 100 নিব। তা এই 100 রেট হবে 75 টাকা, 75। এটা গুণ করে এখানে লিখব। এখন উদ্বৃত্ত লিখব। কিভাবে লিখব? উদ্বৃত্ত লেখার সময় এই লাইন কি আছে? নাই, শেষ হয়ে গেছে, চলে গেছে। এই লাইন কি আছে? না, ওটাও বিক্রি হয়ে গেছে। 400-র মধ্যেও 100 বিক্রি হয়েছে, তাহলে আছে কত? এই 400-র মধ্যে 100 চলে গেলে মাত্র 300 একক আছে। রেট হবে এই 75 টাকা। 300-কে 75 দিয়ে গুণ করলে 22,500 টাকা হয়। তারপর আবার দাগ দিয়ে দিব। আচ্ছা, এই পর্যন্ত করেছি, 20 পর্যন্ত। আর একটা আছে 30 তারিখ। 30 তারিখে আবার ইস্যু করেছি। ইস্যু মানে কি, আবার বিক্রি করেছে 100 একক। এখন এখানে তো একটাই দর আছে, আর এক ধরনের পণ্য আছে, একটা শাড়ি আছে। এখান থেকে আমরা 100 একক নিব। 100 একক এখানে ইস্যু বলে 100 একক লিখবো। এখানে 30 তারিখ দিয়ে ইস্যু বলে 100 একক লিখবো, টাকা লিখবো 75, 75। এবার এইটা আর এটা গুণ করে এখানে লিখব। এখন আমার পণ্য ছিল 300 একক, চলে গেছে 100 একক, আছে কত? এটা থেকে এটা বিয়োগ করে 200 একক, আর রেট 75 এখানে লিখে রাখলাম, এটা গুণ করে এখানে লিখলাম। তাহলে ফাইনালি আমার উত্তর হলো সবার শেষে এই 15,000 টাকা। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ হলো 75,000 টাকা, 15,000 টাকা, 15,000, 15,000 টাকা। এইটা 200 একক 75 টাকা দরে 15,000 টাকার পণ্য আমার মজুদ আছে, তার মানে মজুদ পণ্যের মূল্য 15,000 টাকা। এইভাবে ফিফো পদ্ধতিতে এই মাল খতিয়ান প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে, আর এর পরের অঙ্কটি হচ্ছে লিফো পদ্ধতি। তো লিফো পদ্ধতিটা আমি পরের ক্লাসে আলোচনা করব, কারণ আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আর এই অধ্যায় সহ অন্যান্য অধ্যায় সৃজনশীল প্রশ্নের জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।